সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ইরান যুদ্ধ, বৈশ্বিক সংকট। এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খান, নিরাপত্তা বিশ্লেষক, মহাসমন্বয়ক ও মুখপাত্র জনতার দল, আপনাকে স্বাগত এই আয়োজনে। জনাব এম হুমায়ুন কবির, আলোচনার শুরুতে এই মুহূর্তে ইরানের যুদ্ধের একেবারে আপডেটেড স্ট্যাটাসটা নিয়ে যদি একটু শুরুতে কথা বলেন, কি পরিস্থিতি এখন আছে? ধন্যবাদ আপনাকে। 11 দিন তো হলো যুদ্ধ চলছে। আমার ধারণা যে মার্কিনিরা এবং কিছু অংশে ইসরায়েলিরাও একটা ধারণা ছিল যে তারা খুব অল্প সময়ের মধ্যেই ইরানের রেজিম চেঞ্জ, আর তারা যেটা বলছিল সরকার পরিবর্তন করলে ওখানে জনগণ রাস্তায় নেমে আসবে, একটা ব্যবস্থার পরিবর্তন আসবে। এবং সেটা আসলে তাদের দুটো বিষয় মূলত ছিল, তিনটাই ছিল। একটা হচ্ছে যে ইরানের যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাওয়ার পথটা বন্ধ করা, আটকে দেয়া। দ্বিতীয় ছিল যে ইরানের একটা বড় ধরনের ব্যালিস্টিক মিসাইল স্টক পাইল আছে, যেটা দিয়ে ইরান ব্যবহার করছে, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, সেটাকে পঙ্গু করে দেয়া। আর থার্ড ছিল যে মধ্যপ্রাচ্যে ইরান আমি বলবো যে 20 বছর ধরেই প্রক্সি, অর্থাৎ হেজবুল্লাহ, হুতি, হামাস, এরকম যারা আছে, যেটাকে রেজিস্ট্যান্স অ্যালায়েন্স বলে বা রেজিস্ট্যান্স গ্রুপ বলে, তাদেরকে সহায়তা করেছে। এবং যার ফলে ইসরায়েলের কাছে এক ধরনের আশঙ্কা তাদের তৈরি হয়েছিল। তো তাদের ধারণা ছিল এই তিনটা অবজেক্টিভ তারা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবে বা অর্জন করতে পারবে। সেখান থেকে রেজিম চেঞ্জের যে স্বপ্ন তারা দেখেছিল, সেটি তো আসলে অনেকটা বলা যায় দুঃস্বপ্নেই পরিণত হলো নাকি? এখন তাই মনে হচ্ছে, কারণ ইরানিরা গতকাল মুস্তফা খামেনিকে মনোনীত করে, তাদের কী বলে সুপ্রিম লিডার মনোনীত করে তারা একটা মেসেজ প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছে। কারণ তার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে অন্তত এই কারা নেতৃত্বে আসবেন সে সম্পর্কে তার একটা মন্তব্য, তার একটা ভূমিকা থাকা দরকার। শুধু ভূমিকা নয়, তিনি বলেছেন যে তাকে না জানিয়ে যদি কোনো কিছু করা হয় তাহলে তিনি সেই ব্যাপারে আসলে তিনি একটা সিদ্ধান্ত নেবেন। এক ধরনের শিখণ্ডী একটা ব্যবস্থা বা সরকার প্রতিষ্ঠার জন্য তারা মার্কিনিরা আগ্রহী ছিলেন। ইরানিরা সেটা প্রত্যাখ্যান করেছে, বলিষ্ঠভাবে প্রত্যাখ্যান করেছে। আজকে দেখলাম যে লক্ষ লক্ষ লোক কিন্তু এই খামেনি নতুন যিনি সুপ্রিম লিডার হয়েছে তার সমর্থনে নেমে এসছেন রাস্তায়। এবং ইরানি ব্যবস্থাটা বা তাদের যে সরকারি ব্যবস্থা বা প্রক্রিয়াটা আছে, এটা যে কার্যকর আছে, সেটা ইরানিদের এখন পর্যন্ত তাদের যে বিভিন্ন যুদ্ধের যে আয়োজন বা যেভাবে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে বোঝা যায় যে ইরানি সরকার ব্যবস্থা, অর্থাৎ যে ইসলামী প্রজাতন্ত্র যেটাকে তারা বলে, যে ব্যবস্থার বিরুদ্ধেই আক্রমণটা শুরু হয়েছিল, তারা বেশ বলিষ্ঠভাবেই এখনও আছেন। এখন মার্কিনিরা এবং ইসরায়েলের দুই জায়গাতেই তাদের মিসাইল স্টকপাইলের উপর প্রচণ্ড আক্রমণ করছে। সাম্প্রতিককালে আমরা তাদের তেল উৎপাদন ব্যবস্থার উপর আক্রমণ দেখেছি। কিছু কিছু জায়গাতে আপনি সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ হচ্ছে। তবে ব্যাপক ক্ষতি হচ্ছে, এটা ঠিক, যেটা ইরানের জন্য তো ধ্বংস। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যথেষ্ট পরিমাণ শক্তি আছে যে কোনো রাষ্ট্রের জন্যই ক্ষতির কারণ হয়, এবং ইরানের জন্য ক্ষতি হচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু ইরানও কিন্তু আমি বলবো যে বেশ শক্তিশালীভাবে তার জবাবটা দিতে পারছে। একদম। ইরানের ক্ষতি যতটুকু হচ্ছে, আমরা যতটুকু জানতে পারছি, ইসরায়েলের ক্ষেত্রে কি অতটা জানা যাচ্ছে? যে কতটা জানা যাচ্ছে না, কিন্তু ইসরায়েলের ক্ষতিটা আপনি ধরেন রিলেটিভলি কম। কারণ এটা তো 1000 মাইল দূরে গিয়ে, আপনাকে 1500 মাইল দূরে গিয়ে মিসাইলটা পৌঁছতে হচ্ছে। ক্ষতি হচ্ছে, ইসরায়েলের ক্ষতি হচ্ছে। ইসরায়েলেরও যেটুকু খবরাখবর আমরা পাচ্ছি এই তাদের সেন্সরশিপের মধ্য দিয়েও, তাতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হচ্ছে, কিন্তু ইরানের ক্ষতি বেশি হচ্ছে। কিন্তু একটা জায়গায় এটা টেকটিক্যাল লস যদি আমি এটাকে বলি, ভাই হয়তো আরেকটু বলতে পারবেন, স্ট্র্যাটেজিক্যালি কিন্তু ইরান ভালো জায়গাতেই আছে এখনও পর্যন্ত। কেন আছে? কারণ যুদ্ধের যদি আমি ধরে নিই, কৌশলগতভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু আরব উপসাগরের দেশ যারা আছে, তারাও কিন্তু ইরানকে কন্টেইন করার জন্য তাদের একটা, আমি যে এন্ড গোল যদি বলি, সেরকম মাথায় তারা ছিল বা আছে এখন পর্যন্ত। কিন্তু আমার ধারণা সেই জায়গাটায় তারা এখনও যেতে পারেনি, কারণ ইরান এই যুদ্ধটাকে, মার্কিনিরা এবং ইসরায়েলিরা
এই যুদ্ধটাকে ইরানে কেন্দ্রীভূত রাখবার জন্য চেষ্টা করেছিল। ইরান কিন্তু কাউন্টার স্ট্র্যাটেজি এমনভাবে সাজিয়েছে, ইরান এটাকে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ হিসেবে রূপান্তর করেছে। ফলে যুদ্ধটার ইরানের মধ্যে আবদ্ধ নাই, এটা একটা উপসাগরীয় যুদ্ধের রূপ নিয়েছে এবং সবগুলি প্রায় উপসাগরীয় রাষ্ট্র যেগুলো আছে সেগুলো কিন্তু এক ধরনের নিরাপত্তা আশঙ্কা, সেখানে মিসাইল গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে এগুলো আক্রান্ত হয়েছে, কিছু কিছু ওদের জায়গাগুলোতে আক্রমণ চলছে, এক ধরনের অস্থিরতা, যুদ্ধের খানিকটা যদি বলেন যে আজ কিন্তু ওখানে বেশ ভালোভাবে লাগছে। এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান কিন্তু তাদের উপরও অর্থনৈতিকভাবে প্রচণ্ড চাপ তৈরি করেছে, কারণ কিছু আসছেও না, এখান দিয়ে পণ্য যাচ্ছেও না, পণ্য ভেতরেও ঢুকছে না। এবং আরও একটা যেটা হচ্ছে, মনে হচ্ছে যে এই সেলিনেশন ডিসেলিনেশন প্রজেক্ট বা প্ল্যানগুলো যেগুলো আছে এগুলি আক্রান্ত হওয়ার কারণে কিন্তু পানি সংকটের একটা নতুন করে, কারণ ওখানে আমরা ওখানে কিন্তু পানি একটা বড় বিষয় এবং সেগুলো কিন্তু পুরাটি সমুদ্রের পানি তারা বিশুদ্ধকরণ করে এই ডিসেলিনেশন প্রজেক্ট প্ল্যান্টের মধ্যে দিয়ে। এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এই পুরো উপসাগরীয় অঞ্চল কিন্তু এখন এই ধরনের একটা চাপে এবং স্থিরতা আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে চাপটা তৈরি হয়েছে বৈশ্বিক। আপনি যেটা বলছিলেন, তেলের বাজার গতকাল $120 পর্যন্ত উঠেছিল, এটা আবার আজকে $88 এসে স্থিতিশীল হয়েছে, কিন্তু বাজারে অস্থিরতা আছে, মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে তেলের দাম বেড়ে গিয়ে জনমনে অস্থিরতা ইতিমধ্যেই তৈরি হয়েছে, যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বলেছেন এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হয়তো। আচ্ছা, আমি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই অংশ নিয়ে জনাব জেলিজ খান আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এরই মধ্যে অনেকভাবে তারা জয়ী হয়েছে এবং কিন্তু সেটা যথেষ্ট নয় তিনি মনে করছেন, এবং শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে। শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে এটা শুধুমাত্র আমরা জানতে পারছি তার কাছ থেকে, ট্রাম্পের দিক থেকে, কিন্তু ইরান তো আসলে সেই কথা বলছে না। ইরান তো বলছে যে এই সিদ্ধান্তটা নেব আসলে আমরা, যুদ্ধটা শেষ হবে কিনা, সিজফায়ার হবে কিনা। এই দুটা বক্তব্য আসলে কি মানে কি কোন দিকটায় ইঙ্গিত করছে? আপনাকে ধন্যবাদ বিজ্ঞ সহ আলোচককে এবং আমাদের অনুষ্ঠানের দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি ইরানের যে সংগ্রামটা চলছে, তাদের যুদ্ধটা চলছে, এই যুদ্ধটার প্রতি, এবং তাদের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, তার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস্তবতা যেটা এখানে, সেটা হচ্ছে যে দুইটা পরাশক্তি, একটা হচ্ছে আমেরিকা, ইজ এ নিউক পাওয়ার, অ্যান্ড অলসো ইসরায়েল। তো দুটো পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধ ঘোষণা করলো দ্বিতীয়বারের মতো ইরানের বিরুদ্ধে, যার আসলে পারমাণবিক শক্তি নাই। কারণ পারমাণবিক শক্তি নেই এটা বলছি আমি এই কারণে, যখন 50-এর দশকে মোসাদ্দেক গভর্নমেন্ট ফল করলো এবং তার জায়গায়, এটা আমরা সবাই জানি যে মোসাদ্দেক গভর্নমেন্ট আসার পরে তারা যেটা করেছিল সেটা হচ্ছে যে ব্রিটিশ ইরানিয়ান ওয়েল কোম্পানি, যেটা এখন ব্রিটিশ পেট্রোলিয়াম, ওই কোম্পানিটা তখন ইরান থেকে তেল এক্সপ্লোর করতো এবং ইরানকে নামমাত্র কিছু টাকা পয়সা দিয়ে বাকি ওরা তেল নিয়ে চলে যেত। মোসাদ্দেক এসে ফার্স্ট বললো যে না, তেল জাতীয়করণ করো, এবং করলেন উনি। এবং তেল জাতীয়করণ করার পরেই যেটা হলো, আমেরিকা তাদের সিআইএর মাধ্যমে অপারেশন অ্যাজাক্স নামে একটা অপারেশন চালালো, আর ব্রিটিশরা তাদের MI6 মাধ্যমে অপারেশন বুট নামে একটা অপারেশন চালালো। এই দুইটা ছিল হচ্ছে সোর্স অফ স্পিওনাজ অপারেশন। এই স্পিওনাজ অপারেশন দিয়ে ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করলো, বাট সেকেন্ড অ্যাটেম্পটে ইরানিয়ান আর্মি সহায়তা নিয়ে এটা করলো, করে মোসাদ্দেককে ফেলে দিল এবং ওখানে বসানো হলো শাহরেজা পাহলেভিকে। এবং শাহরেজা পাহলেভিকে যখন বসানো হলো, শাহরেজা পাহলেভি একদিকে তেলের রাস্তা আবার অবারিত করে দিল ব্রিটেন এবং আমেরিকার জন্য, বিনিময়ে আমেরিকা শাহরেজা পাহলেভিকে নিউক্লিয়ার প্রোগ্রামটা উপহার দিল, যেটা আজকে তারা ধ্বংস করতে যাচ্ছে। ঠিক আছে, মানে ওদেরই দেওয়া উপহার এখন উপহার ফেরত চাচ্ছে। ফেরত চাইতেই তো অবস্থা এমন হয়ে গেছে যে গত বছর অপারেশন মিডনাইট হ্যামার নামে একটা অপারেশন পরিচালনা করে 12 দিন ধরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী দাবি করলো যে ইরানের পারমাণবিক যে সক্ষমতা আছে এটা তারা ঘুরিয়ে দিয়েছে প্রকারান্তে। তো এখন ট্রাম্প যখন বলে তেজপাতা, তখন বিশ্ব বোঝে আম পাতা। এটা হচ্ছে বাস্তবতা, কারণ এবার সে আবার একই গল্পই বলতেছে যে পারমাণবিক সক্ষমতা ঘুরাই দিতে হবে।
বিশ্ব জিজ্ঞেস করলো যে তাহলে গত বছর কি ঘুরাইলা, আর গত বছর যদি ইফেক্টিভলি তুমি ইউটিলাইজ করে থাকো তাহলে এই এক বছরের ভিতরে তো তোমার এই নিউক্লিয়ার এনরিচমেন্ট এই লেভেলে পৌঁছানোর কথা না, তার মানে গতবার মিথ্যা বলছিলা। আর মানে আমেরিকানরা তো আসলে মিথ্যা বলে অভ্যস্ত। যেমন ধরেন ইরাক যুদ্ধের ক্ষেত্রে কি বললো যে কেমিক্যাল উইপেন আছে, পরে আবার বললো যে না নাই, ভুল বলেছিলাম, সবকিছু ধ্বংস করার পর তেলের লোভে আমরা মিথ্যা বলেছিলাম। মানে এটা হচ্ছে যে আপনি ধরেন গোল হয়ে যাচ্ছে, তখন আপনি একটা ফাউল করে একটা হলুদ কার্ড অ্যাবজর্ব করলেন, বাট গোল সেভ করলেন, ব্যাপারটা ওইরকম। তো আমেরিকা এই রেজিম চেঞ্জের যে মানে স্টোরিটা, এটা হচ্ছে অনেকটা দেখবেন যে নিরাপত্তা বাহিনী মাঝে মাঝে এই যে কিলিংগুলো হয়, কিলিংয়ের স্টোরির মতো। আচ্ছা, মানে আমরা সবাই জানি যে স্টোরিটা ঠিক না, স্টোরিটা ভুল, কিন্তু আমরা এই স্টোরিটা শুনতে বাধ্য। কেন শুনতে বাধ্য? ধরেন মিডিয়া মোগল যারা আছে তারা এতদিন পর্যন্ত এই ন্যারেটিভটা কন্ট্রোল করতো। ইভেন আপনি দেখেন এই 2026-এ এসেও আমরা কিছুক্ষণ আগে মানে এই অনুষ্ঠান শুরুর আগে প্রি টকে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে ওই সংবাদগুলো আমাদের এদিকে আসে না, ফিল্টার হয়, সেন্সর হয়, একদম ঠিক আছে। ইভেন ইউএসএতে আপনি দেখবেন যে ইসরায়েল অথবা ইউএসএর যে সংবাদগুলো আছে এই সংবাদগুলো সেন্সর্ড হয় এবং ওখানে ব্ল্যাক আউট করা হয়, অনেক সংবাদ আসতে হয় না। মজার ব্যাপার হচ্ছে মিডল ইস্টেও হয়। আপনি বাহরাইনে সম্ভবত অথবা ইউনাইটেড আরব আমিরাতে আপনি ইরানিয়ান অ্যাটাকের কোনো ছবি যদি আপনি আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে, তো বিশাল জরিমানা দিচ্ছে। আচ্ছা, তো তার মানে হচ্ছে যে একটা কথায় আছে ঐতিহাসিকভাবে, সেটা হচ্ছে যে কোনো একটা যুদ্ধের প্রথম ক্যাজুয়ালিটি বা প্রথম মৃত্যু হচ্ছে সত্যের, এরপরে যা আসে সবই আসলে প্রোপাগান্ডা অথবা রিউমার্স। তো এখন পর্যন্ত এইবারের যে অপারেশন এপিক ফিউরি চলছে, আর তা এপিক ফিউরি হচ্ছে ইসরায়েল এবং মানে আমেরিকার যৌথ অপারেশনের নাম। আচ্ছা, আর তার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে চলছে অপারেশন ট্রু প্রমিস 4, ফেজ 4 চলছে এটা। এখন এবারের যুদ্ধ বিশ্লেষণ করে যদি আমরা দেখি, এই যুদ্ধটা খুব ইন্টারেস্টিংলি ডেভেলপ করেছে। যেমন আমেরিকা প্রথমত হচ্ছে তার নিজের দেশের সংসদ অথবা কংগ্রেসের পারমিশন ছাড়াই যুদ্ধে চলে আসছে। 2 নম্বর যেটা লিমিটেশন, সেটা হচ্ছে আমেরিকার আসলে ইরানের এগেইনস্টে কোনো ভ্যালিড মিলিটারি টার্গেট নাই। মানে আপনি যখনই একটা জায়গায় যুদ্ধ করতে যাবেন, ওই যুদ্ধের জন্য একটা ভ্যালিড অবজেক্টিভ থাকতে হয়, কারণ এই অবজেক্টিভটা থেকেই যুদ্ধের ভাষায় যেটাকে বলে রাইচাসনেস অফ কজ, এই জিনিসটা আসে আপনার সোলজারদের ভেতরে। মানে আপনার সোলজাররা যুদ্ধ করতে যাচ্ছে, তারা কিন্তু জানতে চায় আমি কেন যুদ্ধ করতে যাচ্ছি, কেন আমি নির্দিষ্ট লক্ষ্যটা অন্ততপক্ষে তাদের জানতে হবে। হ্যাঁ, তো এটা নাই, এই হচ্ছে আমেরিকার এন্ডে দুর্বলতা। বাট ইসরায়েলের যে জিউস লবিটা আছে ওটা এত স্ট্রং, আর সামনে যেহেতু আমেরিকার মিড টার্ম ইলেকশন নভেম্বরে, সুতরাং ট্রাম্পের জন্য এটা প্রেশার ছিল যে নোবেল প্রাইজ শান্তিতে পাই বা না পাই, ইসরায়েলকে এবার হেল্প করতেই হবে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে যে তারা হিস্টোরিক্যালি একটা রিডিং এরর ফেস করছে এবার। কিরকম? সেটা হচ্ছে যে গাদ্দাফিকে যখন ফেলে দিল লিবিয়াতে, লিবিয়া ওয়াজ এ ভেরি নাইস কান্ট্রি। আপনি হয়তো জানেন যে লিবিয়াতে এডুকেশন ফ্রি ছিল, আপনি পিএইচডি করেন ফ্রি। লিবিয়াতে চিকিৎসা টোটালি ফ্রি ছিল। ইভেন নিউলি ম্যারিড কাপলদেরকে সরকারের পক্ষ থেকে একটা ফ্ল্যাট দেওয়া হতো। সেই লিবিয়ার গাদ্দাফি সে যখন বলল যে না, ডলার আর আমি তেল আর আমি ডলারে বিক্রি করব না, আমি আফ্রিকার জন্য সিএফএ নামে নতুন একটা মুদ্রা করব ইউরোর মতো করে, যেটাতে আমি তেল বিক্রি করব। সো ডিসিশন ওয়াজ টেকেন যে গাদ্দাফি মাস্ট গো। সো গাদ্দাফি চলে গেল, লিবিয়া কলাপসড, লিবিয়া আর ঘুরে দাঁড়াতে পারছে না। সেম হ্যাপেন্ড উইথ ইরাক। ইরাকের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে 1932 সালে স্বাধীন হওয়া এই দেশটা পশ্চিমের সহায়তায় ইরানের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ করেছে, 80 থেকে 88, এবং প্রায় 2 লাখ ইরানি তারা হত্যা করেছে কেমিক্যাল ওয়েপন দিয়ে। তার মানে খুবই মানে পেট একটা কান্ট্রি ছিল ওয়েস্টের জন্য। একদম। সেই ইরাকের এগেইনস্টে আমেরিকা চলে আসলো, এসে সাদ্দাম হোসেনকে ফেলে দিল, ফেলে দিয়ে নাও ইরাক ইজ মানে ফেসিং ট্রাবল, স্ট্রাগলিং। ওরা ভাবছিল যে এই সেম রেসিপি যেটা আছে, এই রেসিপিটা কাজ করবে ইরানের এগেইনস্ট। মানে সেই রেসিপিটা কি আর এখন কাজ করছে না, সেটা নিয়ে একটু জানবো। দুজন দর্শক আছে, তাদের প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন এবং টিভি অবশ্যই মিউট করে প্রশ্ন করবেন। জি স্যার, আমি নোয়াখালীর সুবর্ণচর থানাহাট থেকে বলছি স্যার। আমার নাম মোহাম্মদ জাবের হোসেন। প্রশ্ন করবেন। যুদ্ধটাতে ইসরায়েল এবং আমেরিকা লাগাই দিতে আমাদের সাধারণ জনগণের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আরব কান্ট্রিগুলি কি করতেছে
আরব কান্ট্রিগুলি এক হয়নি স্যার, আর একের পর এক এই জায়গাতে ধ্বংস হয়ে যেতেছে, আর মুসলিম কান্ট্রিগুলি এটা দায়ভার নিবে কি স্যার? অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আপনি প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, একদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, অন্যদিকে আফগানিস্তান এবং পাকিস্তান, এবং নতুন করে শুরু হয়েছে আমেরিকা এবং ইরান। তো আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে, বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা, এটাই প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। পিন্টু ধরে আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নের উত্তরটা নিশ্চয় নিব। আমি শুরুর যে দর্শকটা ছিলেন জাবের হোসেন, তিনি যে প্রশ্ন করছিলেন যে মুসলিম দেশগুলোর যে এই যে পরিস্থিতি, আসলে তার দায়ভার কে নেবে? আমরা সকলেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার দায়ভারটা আসলে কে নেবে? আপনি আমাকে প্রশ্ন করলেন, ধন্যবাদ দর্শকের প্রশ্নটা আপনাকে। repeat করবেন। আমাদের দর্শক বন্ধু জাবের সাহেবকে ধন্যবাদ, যে খুব চমৎকার প্রশ্ন করেছেন। আরব দেশগুলোর ভূমিকা কি সেখানে গেলে আমি বলবো যে এখানে একটা নুয়ান্সড ভূমিকা আমরা পাচ্ছি। স্বচ্ছতা নাই, কিন্তু কিছু আছে। যেমন ধরুন, আজকেও তারা বলছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের ভূমি ব্যবহার করতে দিচ্ছি না ইরান আক্রমণের জন্য, এটা তারা বলছে। হয়তো এটাও ঠিক, এই যুদ্ধ লাগবার আগে কিন্তু তারা বলেছে, সৌদি আরব বলেছে, কাতার বলেছে যে আমরা দেব না। কিন্তু এর পাশে যে জায়গাটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে এই দেশগুলোতে কিন্তু মার্কিন ঘাঁটি আছে, তো ঘাঁটি আছে, ঘাঁটিগুলো ব্যবহার করতে দিচ্ছে না, কিন্তু ঘাঁটিগুলো আছে। এবং এই ঘাঁটিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করছে কিনা সেটা দেখবার সক্ষমতা কি দেশগুলোর আছে। তো কাজে এখানে এক ধরনের একটা ধোঁয়াশা, যদি আমরা বলি, ধোঁয়াশা আছে। কিন্তু এটা ঠিক যে এখন ইরান যে কথাটা বলছে, ইরান আজকেই শুনছিলাম ইরানের একজন স্কলার, যিনি সরকারের সাথে ঘনিষ্ঠতা আছে, তিনি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের টোটাল সারেন্ডারের কথা বলছে, আমরা তো সেটা করবই না। এখন আমরা পাল্টা প্রস্তাব করছি যে এই যুদ্ধে আমরা সিজফায়ারে রাজি হব তখনই যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে তাদের সমস্ত স্থাপনা উঠিয়ে নেবে। যদি নেয় তাহলে আমরা তাদের সাথে কথা বলতে রাজি আছি যুদ্ধ থামাবার ব্যাপারে। তার অর্থ হচ্ছে, কিন্তু দেখেন আপনি, এটা একটা এই যুদ্ধের বাইরে গিয়ে একটা বড় ধরনের কৌশলগত জায়গায় চলে যাচ্ছে, এবং সেখানে কি দাঁড়াবে এখনো বলা মুশকিল। তবে এটুকু বোঝা যায় যে আমাদের উপসাগরীয় অঞ্চলগুলো যে দেশগুলো আছে, এই দেশগুলো একটা আঞ্চলিক নিরাপত্তা চুক্তি বা আঞ্চলিক নিরাপত্তা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এই আপনি এখনকার যে ইরান যুদ্ধ চলছে বা ইসরায়েল ইরান সম্পর্ক আছে, এখনকার সম্পর্কে এই ধরনের নিরাপত্তা তারা বোধ করবে না। কারণ সৌদি আরব ইরানকে প্রতিদ্বন্দ্বী মনে করে, ইসরায়েল ইরানকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এখন কাতারও কিন্তু আক্রান্ত হয়েছিল গত জুন মাসে, যখন ইরানের উপর আক্রমণ হয়েছিল। তারাও কিন্তু ইরানের ব্যাপারে এক ধরনের অস্বস্তি আছে। তো কাজেই অস্বস্তি জায়গা থেকে যদি উতরে আসতে হয় বা ওখান থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে এটা একটা আঞ্চলিক নতুন নিরাপত্তা কাঠামো তৈরি ছাড়া এই যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের পরে কি হবে সেই জায়গাটা কিন্তু পৌঁছানো যাচ্ছে না। আমি একটু ছোট করে ডেলিজ খান পরের প্রশ্নটা আপনার কাছ থেকে একটু নেই। তিনি বলেছেন যে এই যে চারপাশে এত যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলেছেন, আফগানিস্তান পাকিস্তানের কথা বলেছেন, এখন ইরান আমেরিকা ইসরায়েলের কথা বলেছেন, যে পৃথিবী কি আসলে বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? পিন্টু ভাই, আপনাকে ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করছেন, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের অনেকের প্রশ্ন যে আর উই গোয়িং টু ফেস দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আমি জানি না কতক্ষণ সময় আছে, বাট কম সময়, তাহলে আমার মনে হয় এটা অ্যাড্রেস করা একটু ডিফিকাল্ট হবে। কারণ হচ্ছে যে ফার্স্টে বোঝা দরকার যুদ্ধ আসলে কি। আমেরিকা দেখবেন যে ইরানের সাথে যেটা আছে এটাকে যুদ্ধ বলছে না, সে বলতে চাচ্ছে এটা মিলিটারি অপারেশন, বাট ইরানের জন্য এটা যুদ্ধ। কারণ যুদ্ধ আসলে আপনি তখনই বলবেন যখন আপনার টোটাল ইকোনমিক এফোর্ট আপনাকে ডেলিভার করতে হয় এই এঙ্গেজমেন্টের পেছনে। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিশ্বযুদ্ধ কাকে বলে। বিশ্বযুদ্ধ মানে হচ্ছে যে আপনি গ্লোবালি ধরেন অ্যালাইড অ্যান্ড এক্সিস এরকম যদি আপনি দুইটা গ্রুপ তৈরি করেন, ওই গ্রুপের টোটাল ওয়ার এফোর্টটা যেটা আছে ওইটা ওই লেভেলে যাবে কিনা। ইরানের সাথে রাশিয়ার তো একটা অনাক্রমণ চুক্তি টাইপের হয়েছে গত বছর। এবার কি রাশিয়া কোনো ট্রুপস পাঠাইছে ইরানের জন্য? যেরকম ইসরায়েলের জন্য আমেরিকান সৈন্যরা আসছে, রাশিয়ান সৈন্যরা কি এসছে? আসেনি। কারণ কি? কারণ হচ্ছে রাশিয়ার যেখানে যে অবজেক্টিভ এই ফ্রন্টে, সেটা হচ্ছে যে এই ফ্রন্টে ইরানের সাথে আমেরিকা যতক্ষণ যুদ্ধে লেগে থাকবে
ওই কয়েকদিন সে রিলিফ পাচ্ছে ইউক্রেন ফ্রন্টে, ইউক্রেনের ব্যাপারে। ঠিক আছে। সো এই ফাঁকে সে ইউক্রেন গুছায় নিচ্ছে, এটা গেল একটা। আপনি অলরেডি জানেন যে পুতিন ইউরোপে গ্যাস বন্ধ করে দিচ্ছে এবং অলরেডি কিন্তু সে ওই ভলদিমির জেলেনস্কিকে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে টু গেট ইট ডান। চায়নার সমস্যাটা কি? চায়নার সমস্যা হচ্ছে যে চায়না মূলত ইরানের ম্যাক্সিমাম তেল কেনে, ঠিক আছে। এখন সেও চাচ্ছে যে ইরান না হারুক, কিন্তু ইরান দুর্বল থাকুক, কারণ ইরান যত দুর্বল থাকবে তত কম দামে সে তেল পাবে, ঠিক আছে। কিন্তু চাইনিজ সৈন্য কি আসছে ইরানকে সেভ করার জন্য? না, আসে নাই। তাহলে ঐতিহাসিকভাবে আপনি দেখেন রাশিয়া এবং চায়না এই দুইটার রাষ্ট্র কখনো নিজের বর্ডারে যুদ্ধ না আসা পর্যন্ত আরেকজনকে হেল্প করার জন্য সৈন্য দিয়ে সহায়তা করে না, আমেরিকা স্টাইলে, ঠিক আছে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আর থার্ড যে অ্যাঙ্গেলটা আছে, সময় খুবই কম, সেটা হচ্ছে যে এবারের যুদ্ধটা হচ্ছে মিসাইলের শেষ হওয়ার যুদ্ধ। যার মিসাইল আগে শেষ হবে এবারের যুদ্ধে সে হারবে, আচ্ছা, ঠিক আছে। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই মুহূর্তে আমেরিকা একটু ব্যাকফুটে আছে, কারণ থার্ডের অঙ্ক যদি বলি বছরে 96টা উৎপন্ন করতে পারে, আমেরিকা। অলরেডি 154টা খরচ করে ফেলছে, ঠিক আচ্ছা। আছে। এবং থার্ডের যে জর্ডানে যে ইয়েটা ছিল, রাডারটা ছিল, এই রাডারটা ধ্বংস করে দিচ্ছে ইরান। তো ওখানে ধরেন আমি বোঝার সুবিধার্থে বলতেছি যে একটা রাডার ছিল সৌদি আরবে, একটা রাডার ছিল কাতারে, একটা রাডার ছিল বাহরাইনে, একটা রাডার ছিল জর্ডানে, একটা রাডার ছিল সিরিয়াতে, ঠিক আছে, এবং ইরাকেও আছে। এর ভেতরে ইরান যেটা করেছে, ইউএস শূন্য না মেরে সে রাশিয়ান তথ্য এবং চাইনিজ প্রযুক্তির সহায়তা নিয়ে একটার পর একটা রাডার ধ্বংস করে দিচ্ছে। এই রাডার ধ্বংস করে দেওয়ার ফলে কি হয়েছে, আগে ইসরায়েলের এগেনস্টে যখন একটা মিসাইল ছোড়া হতো ইরান থেকে, ওই মিসাইলটা 20 মিনিট আগে তারা টের পেত, আর এখন এটা টাইম নেমে আসছে 1 মিনিট 46 সেকেন্ডে। সুতরাং পরের অংশে এটা আরেকটু এলাবোরেট আমরা আলোচনা করব। আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমি অপু বলছি। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা এর আগে দেখেছি যে লিবিয়া এবং ইরাকের ওয়ারের কারণে এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, স্পেশালি ইফ উই টক অ্যাবাউট বাংলাদেশ, সেখানে বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কারের অনেক ইম্প্যাক্ট ছিল, রেমিটেন্স এবং ইকোনমিক অনেক ইফেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, অয়েল প্রাইসে অনেক ফ্ল্যাকচুয়েশন হয়েছে, ইভেন ডিপ্লোম্যাটিক এবং ফরেন পলিসিও অনেক এফেক্ট হয়েছে। তো কনসিডারিং অল দোজ অ্যাসপেক্টস, এই যুদ্ধের কারণে এশিয়ার যে বাংলাদেশের মতো যে সমস্ত দেশগুলো রয়েছে, এই দেশগুলোর উপরে লং টার্ম ইম্প্যাক্ট কি হতে পারে? তিনি প্রশ্ন করেছেন যুদ্ধের যে পরবর্তীতে যে সংকটগুলো আসলে তৈরি হয় সেই বিষয়টি নিয়ে, বা যুদ্ধকালীন যে সংকটগুলো তৈরি হয়। তিনি লিবিয়া ইরাকের প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেছেন যে রেমিটেন্স ক্রাইসিস যেটি তৈরি হয়, ডিপ্লোম্যাটিক ক্রাইসিস তৈরি হয়, ফরেন পলিসির নিয়ে নানা ধরনের ক্রাইসিস তৈরি হয় এবং লং টার্ম একটা ইফেক্ট কিন্তু পড়ে। এই লং টার্ম ইম্প্যাক্টটা নিয়ে তিনি একটু জানতে চেয়েছেন জনাব এম হুমায়ুন কবির। হ্যাঁ, আমাদের বন্ধু অপুকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আশঙ্কা তো আছেই, আশঙ্কা আছে নানান রকমভাবে। উনি আমাদের জনশক্তি যারা আছে তাদের কথা বলেছেন এবং সেখানে 2-3 চেহারা নিয়ে আসতে পারে সমস্যা। একটা হচ্ছে ধরেন যদি ক্রাইসিসটা বা যুদ্ধটা না থামে, প্রলং করে এবং ওই দেশগুলোতে যদি ইরানি আক্রমণ চলতে থাকে, ওরা জেনারেলি মিসাইল পাঠায়, তাহলে কিন্তু নিরাপত্তার শঙ্কা আছে, মানুষজন মুভ করবে। আমাদের লোকজনের নিরাপত্তার জন্য এমনও হতে পারে কোনো কোনো দেশ থেকে মানুষজন সরিয়ে আনতে হতে পারে, যেটা আমরা আগে ধরেন 91 সালে ইরাক থেকে আমরা লোকজন সরিয়ে এনেছিলাম, তারপর লিবিয়া 2011 সালে লিবিয়া থেকে লোকজন সরিয়েছিলাম। তো এই ধরনের একটা উদ্যোগ নিতে হতে পারে যদি যুদ্ধ চলে এবং এই উপসাগরীয় অঞ্চলের দেশগুলো, প্রায় সবগুলো দেশই আমাদের বেশ বড় সড়ব একটা পপুলেশন আছে। আই থিঙ্ক ফিউ মিলিয়নস হবে, 4-5 বিলিয়নের মতো হবে আমাদের। তো এই লোকগুলোকে যদি আমার সরাতে হয় বা নিরাপদ নিয়ে আসতে হয়, এটা কিন্তু একটা প্রচণ্ড চাপ আমাদের উপর পড়বে এবং সেখানে ওই দেশগুলোর কূটনৈতিক সাপোর্ট লাগবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাপোর্ট আমাদের লাগবে। এবার আসেন দ্বিতীয় চেহারাটা যেটা হতে পারে, ইতিমধ্যেই কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এই উপসাগরীয় অঞ্চল থেকে কিন্তু আমাদের রেমিটেন্স প্রায় 30 বিলিয়ন ডলারের মতো আসে। আপনি ধরে নিতে পারেন যে ওখানে একটা বড় অংশ, তার অর্ধেকেরও বেশি আসে কিন্তু ওখান থেকে। তার অর্থ দাঁড়াবে কি, যদি এই মানুষগুলো তো এখন অনিরাপদ, ওখানে অর্থনৈতিক কর্মকাণ্ড তো স্থবির হয়ে গেছে ইতিমধ্যেই, গত 10-11 দিন ধরে যেখানে যুদ্ধাবস্থা, সেখানে তো আর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে না। তাহলে এই লোকগুলো আয় রোজগার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার এখানে তারা রেমিটেন্স পাঠাবে কী করে? তো কাজে আমাদের রেমিটেন্সের উপর একটা সরাসরি ইম্প্যাক্ট পড়বার আশঙ্কা কিন্তু আছে। যদি এটা দীর্ঘায়িত হয় তাহলে আশঙ্কাটা আরও বেশি ঘনীভূত হবে। অন্তত এই দুইটা জায়গাতে আমরা
দেখতে পাচ্ছি। তারপরে যেটা আসবে, এই মানুষগুলোকে তো এমপ্লয় করতে হবে। এখন ওই দেশগুলো যদি আবার এই স্বাভাবিক প্রক্রিয়ায় না যতক্ষণ পর্যন্ত না আসে, এখানে তো সম্ভব হচ্ছে না। হরমুজ প্রণালীর কিন্তু বিষয় আছে। যতক্ষণ পর্যন্ত এই ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক জায়গায় না আসবে, এদের ইকোনমি কিন্তু দেখবেন এখন ডাউন হতে থাকবে। জি, তো ইকোনমি ডাউন হলে গেলে আপনি এমপ্লয়মেন্ট কোথায় তৈরি হবে? আর যদি এমপ্লয়মেন্ট না থাকে, আমার লোককে তারা কেন কাজে এই আশঙ্কাগুলো আছে। আমি আশা করি যে এগুলো কোনোটাই বাস্তবায়িত না। জনাব টেলিস খান, আপনার কাছে আসি। আমার একটা শিরোনাম ছিল যে ইরানে আজ ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প এবং বলেছেন যে হরমুজ প্রণালী দখলের চিন্তা করছেন তারা। সেটি আসলে সম্ভব কিনা? আমি এর আগেও বলছি, ট্রাম্প যখন বলবে যে আমি আলোচনা করছি, আপনি রেডি থাকেন, যুদ্ধ শুরু হবে কালকে। ট্রাম্প যখন বলবে যে হরমুজ অ্যাটাক করব, আপনি বুঝবেন যে অন্য কোথাও সে কিছু একটা করবে। মানে অন্য একটা প্রিপারেশন তার আছে। হ্যাঁ, এটা তো মানে ট্রাম্পের নেচার তো একটা, আরেকটা হচ্ছে এটা যুদ্ধের নিয়মিতাই, যে আপনি সবসময় মানে আজ থেকে 2500 বছর আগে দ্য আর্ট অফ ওয়ার নামে একটা বই লিখছিল সুনজু। সে বলে গেছে যে অল ওয়ার ইজ বেসড অন ডিসেপশন, আপনাকে ডিসেপশনের উপরে যেতেই হবে। হরমুজ আমেরিকা যদি দখল করে, আপনি তো মানে আফগানিস্তানও তো তারা দখল করতে চাইছিল, 20 বছর পরে তো লেজ গুটায় পালাইছে, তাই না? ভিয়েতনামও তারা দখল করতে গেছিল। তার মানে আমেরিকার বাইরে এসে দখল করে ধরে রাখার হিস্ট্রি তো খুব দুর্বল। সুতরাং এইটা আসলে পুরা, তিনি একদিকে হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি পুতিনের সাথে ফোনালাপ করছেন এবং সেই ট্রাম্প ইজ ফোনালাপে ভেরি আনপ্রেডিক্টেবল। হি ইজ মানে সে হচ্ছে ম্যাডম্যান থিওরির প্রবক্তা এখন, ঠিক আছে? সো উনি দেখবেন যে ধুম করে ওরে টেরিফ দিয়ে দিচ্ছে, গলফ খেলতে খেলতে এসে টেরিফ কমায় দিচ্ছে, আমার কথা শুনছো না, তোমাকে আমি এখন ট্যারিফ দিয়ে তো দেব। মানে আপনি দেখেন, আমরা আজ থেকে 1000 বছর আগে রামায়ণে পড়েছিলাম সীতা হরণ করে নিয়ে গেছিল রাবণ। ওই আধুনিককালে এই রাবণ শুধু সীতা না, রাম সীতা দুজনকে নিয়ে গেছে। মানে হচ্ছে কি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ দুজনকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। সো ট্রাম্পের যেগুলো আছে, মানে উনি তো ওনার এই যে গ্লোবাল পরিস্থিতিটাকে অনেকটা WWE অথবা WWF এর রেসেলমেনিয়ার মতো করে ভাবেন। সো ওনার অ্যাপ্রোচটা ওরকম। অ্যাপ্রোচটা ওরকম, কিন্তু মানে উনার মানে আমেরিকার পরিস্থিতি আসলে এখন কি দাঁড়াচ্ছে? না, আমেরিকা আমেরিকা তো কি কিছুটা ধরেন- নাজেহাল হয়েছে মনে হচ্ছে? কেন বন্ধ ও, যাচ্ছে? না, কেন না, কেন না, বলছে যে that- এক সপ্তাহের that- মধ্যে বন্ধ হয়ে যাবে? নো, দ্যাট ইজ অ্যানাদার থিং। মানে এটা একটা মানে ফলস একটা বাবল ক্রিয়েট হচ্ছে যে ইরান অনেক কিছু করে ফেলতেছে। ইরান ইজ সাফারিং, ইরান ইজ ব্লিডিং লাইক এনিথিং। আপনি আজকে নিউজ যদি ফলো করেন, আজারবাইজান থেকে কিন্তু রিলিফ ট্রাক যাচ্ছে ইরানে, ঠিক আছে? মানে 150 স্কুল বাচ্চা কোথায় মারা গেছে? আমেরিকায়। আমেরিকার বাচ্চা মারা যায় নাই, এটা ইরানের বাচ্চা মারা গেছে। যে পরিমাণ ওখানে বম্বিং হচ্ছে, আপনি মানে গাজার চিত্র দেখার পরে আপনি কি মানে ওই ফক্স নিউজে অথবা সিএনএনে আসলে পরে বিলিভ করবেন যে ইরানের অবস্থা এখন কি তছনছ অবস্থা? ইরানের অবস্থা ভয়াবহ রকম খারাপ এই মুহূর্তে। কিন্তু যেটা হয়েছে, যুদ্ধটা চালাচ্ছে কিভাবে, যে ওরা ওই আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে আইআরসিজি যেটা করছে, তাদের কমান্ডটাকে 31টা সাব কমান্ডে ভাগ করে ছেড়ে দিচ্ছে। এখন এই 31টা সাব কমান্ডে ভাগ করে ছেড়ে দেওয়ার ফলে একটা বিপদ হয়েছে। বিপদ কি, এখন সেন্ট্রাল কেউ নাই যার সাথে আপনি ট্রুথ নেগোশিয়েট করতে পারবেন। আচ্ছা, মানে মাই ডিগনিফাইড মানে কো হোস্ট হিয়ার হি উইল আন্ডারস্ট্যান্ড বেটার, যে আপনি যখন নেগোসিয়েশন স্টার্ট করবেন, আপনাকে তো আগে একজনকে সামনে পাইতে হবে যার কথা বাকিরা শুনবে। একদম। এই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনির ছেলে আসছে, বাট হি উইল অলসো টেক সাম টাইম, অ্যাটলিস্ট 2 weeks 3 weeks টাইম লাগবে ওই জায়গায়। মিনওয়াইল যেটা হয়েছে যে ছোটো ছোটো 31টা কমান্ড এখন ইন্ডিপেন্ডেন্টলি মনে করেন যে ইউএস অ্যাসেটের উপর অ্যাটাক করতেছে, ইসরায়েলি অ্যাসেটের উপর অ্যাটাক করতেছে। সো এইটা অনেকটা প্রক্সি এবং হাইব্রিড এবং অ্যাসিমেট্রি 3 ধরনের যুদ্ধ মিলে এটা একটা ভজঘট অবস্থা হয়ে গেছে, যেটা ধরেন এই আমেরিকান ওয়ার বুকে এই ধরনের যুদ্ধের কোনো ইয়ে নাই। আমেরিকা কী করতেছে, সেফটি ডিস্টেন্সে চলে গেছে। ওদের সবচেয়ে শক্তিশালী যে ইয়ে ছিল এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম, এটা এখন সেফ ডিস্টেন্সে চলে গেছে। সেখান থেকে সে আস্তে আস্তে রিকোয়েল করার চেষ্টা করছে। এখন অনেকে তো বলছে যে ট্রাম্পই হয়তো নেতানিয়াহুকে শিখাই দিচ্ছে, তুমি কয়েকদিন মরার ভান করো, আমরা একটু জানাই যে তুমিও মারা গেছো, ওদিকে তো আয়াতুল্লাহ মারা গেছে। সেটা কি ইরান বলছে যে নেতানিয়াহু মারা গেছেন বা তিনি আক্রান্ত হয়েছেন? এই যে আমি যেটা বললাম যে যুদ্ধে তো সবার আগে সত্য মারা যায়। এখন ইরানের যে ক্লেইম আছে, ইরান এর আগে বলছে আয়াতুল্লাহ মারা গেছে, এখন বলছে নেতানিয়াহু মারা গেছে। এখন আপনি যদি খুব সরল হন তাহলে দুটোই বিলিভ করবেন, আবার আপনি যদি মনে করেন যে একটু ক্রিটিক্যাল হন তাহলে আপনি ক্রস চেক করতে হবে, কারণ নেতানিয়াহু মারা গেছে। এখন বিলাসী মরিয়া প্রমাণ করিবে যে বিলাসী আসলে মরেছিল কিনা, এটাও একটা প্রশ্ন। বাট যেই জায়গাটায় আপনি ইয়ে করলেন যে এই যুদ্ধে যে জিনিসটা ক্ল্যারিটি থাকা দরকার, সেটা হচ্ছে ইরান একেবারে দেয়ালে পিঠ থাকা অবস্থায় যুদ্ধ করছে, কারণ এটা তার অস্তিত্বের সংগ্রাম এই মুহূর্তে। আমেরিকার জন্য এটা একটা ফান ওয়ার, কারণ সে এই জায়গায় এসেছিল, এটা ভালো মতো কাজ করে নাই, এখন সে আবার একটা এক্সিট স্ট্র্যাটেজি খুঁজছে যেটা দিয়ে সে নিরাপদে এক্সিট করে চলে যাবে। বাট আপনি যদি আমেরিকান ইকোনমির দিকে তাকান, এরকম যুদ্ধ 4-5টা করলে পরেও তার আসলে কোনো কিছু যায় আসে না।
যে বরং যেটা সমস্যা সেটা হচ্ছে তাদের নিজের দেশের সমর্থন কমে গেছে অনেকটা। যেমন অনেকে বলছে যে ইট ইজ অলমোস্ট 80%, বাট এটা রেটরিক। আমার কাছে মনে হয় এমনি ক্রেডিবল সোর্স থেকে মনে হচ্ছে অ্যারাউন্ড 43 to 45% লোক এই মুহূর্তে যুদ্ধের বিপক্ষে আছে। এম হুমায়ুন কবির, আপনার কাছে আসি। আমরা তো যুদ্ধ মানেই বুঝি যে হয় জয় পরাজয় হবে, নয় সমঝোতা হবে। সেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি সমঝোতার সুযোগ তেমন নাই। এই যুদ্ধে যদি ইরান পরাজিত হয় সেক্ষেত্রে আমেরিকা কি পাবে আর ইসরায়েল আসলে কি পাবে, আলাদা আলাদা করে ছোট করে? যদি ইরান পরাজিত হয়, জি, আমি তারপরে ইরানের জয় নিয়ে আসবো। তাহলে আপনি ধরে নিতে পারেন যে মধ্যপ্রাচ্যে পুরো রাজনৈতিক কাঠামোটা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে, যেটা ইসরায়েল চাচ্ছে। ইট উইল বি রিঅর্গানাইজড। এখন এই যে মুসলিম উপসাগরীয় দেশগুলো যারা আছে তাদের সকলের উপর ইসরায়েলের কর্তৃত্ব থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঘরে ফেরত যাবে। এটা হলো যদি ইরান হেরে যায়, তাহলে এই চেহারাটাই সম্ভব মনে করা যায়। জি, আমি একটু তাহলে জনাব টেলিস খান আপনার কাছে আসি। সেটি হচ্ছে যদি ইরান জয়লাভ করে তাহলে ইরান যেটি চায় যে গালফ থেকে আসলে আমেরিকার যে পাওয়ার প্র্যাকটিসটা সেটা তারা করতে দেবে না, আমেরিকাকে সরাতে আসলে সক্ষম হবে এবং তাদের উপর 89-এর পর থেকে যতগুলো তাদের উপর প্রেশার দেওয়া হয়েছে সেগুলোকে আসলে শেষ হয়ে যাবে কিনা? ধন্যবাদ। আসলে মানে সময় খুব স্বল্প, তারপরে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যুদ্ধে আমেরিকা, ইসরায়েল এবং ইরান তিন দেশের জয়ের ডেফিনেশন তিন রকম। এটা ওরকম না যে আপনি 130 রান করেছে 131 রান করলে জয় ডিক্লেয়ার হয়ে যাবে। নো, দেয়ার আর ডিফারেন্সেস। ইসরায়েলের জন্য জয় মানে হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে যে ইফেক্টিভলি ইরান নিউট্রালাইজ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে এবং ইসরায়েলের উপরে অ্যাটাক করার মতো ক্যাপাবিলিটি আর ইরানে নাই। আমেরিকার জন্য জয় মানে হচ্ছে রেজিম চেঞ্জ এবং ইসরায়েল ইজ সিকিউরড, ঠিক আছে। আর মানে চায়না খুব কম দামে আর তেল কিনতে পারছে না। এই তিনটে হচ্ছে আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে ভিক্টরি ডেফিনেশন। আর ইরানের জন্য ভিক্টরি ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে প্রথমত হচ্ছে আমেরিকা সংক্ষিপ্ত যুদ্ধটা শেষ করে পেছনে চলে যাবে। দ্বিতীয়ত যেটা হয়েছে যে অলরেডি সে এখানে যে মানে সার্ভেইলেন্সের যে ডিভাইসগুলো নষ্ট করছে, এটা 4 বছর লাগবে এগুলো আবার রিপেয়ার করতে। সুতরাং সে এখন ফ্রি একটা ফ্লো পাইছে। তার যে মিসাইলগুলো আছে এগুলো এখন অনেক বেশি সাকসেসফুলি ল্যান্ড করে ইসরায়েলে। তো তার পয়েন্ট অফ ভিউ থেকে দ্বিতীয় ভিক্টরি হচ্ছে যে এখান থেকে আমেরিকা তার ট্রুপ সরায় নিবে। এটা এখন সরায় নিতে সে আলটিমেটলি বাধ্য। সাউথ কোরিয়া থেকে সে এলিমেন্ট নিয়ে আসছে আপাতত তার ট্রুপসকে বাঁচানোর জন্য এখানে। সো এই জন্য আমি বললাম যে তারপরেও আপনার হিসাবে যদি আমি ধরে নিই যে ইরান এখানে জয়লাভ যদি করে, তাহলে ইউ আর গোয়িং টু সি অ্যান এন্টায়ারলি নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে আপনি ইউরো অথবা ইউএন ডলার, আগে যেটা পেট্রো ডলার ছিল এখন পেট্রো ইউয়ান দেখতে পাবেন আপনি হয়তো। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে মাল্টিপোলারাইজেশন হবে। একদিন পর্যন্ত যেটা ছিল হচ্ছে শুধুমাত্র ইউএস বেস ইউনিপোলার শেষ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা সময় স্বল্পতার জন্য শেষ করছি, নিশ্চয়ই আবারও এই আলোচনায় আমরা যুক্ত হতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন, আগামীর স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।